ভাবতে তো অবাক লাগে, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের যারা মনীষী তাদের একজনও কেউ প্রাইভেট স্কুলে পড়াশুনো করেননি। আজকে যদি জিজ্ঞেস করা হয় আমেরিকাকে তোমার কি উৎপাদন করেছো ভাই অস্ত্র ছাড়া? তেল জমিয়ে রেখে দিয়েছো, অন্য দেশ থেকে লুট করে নিয়ে আসছো। আমার এখনো মনে আছে, আমি স্ট্যাট দেখছিলাম, আমার খুব আফসোস লাগে, 1990 অবধি অলমোস্ট ইন্ডিয়া এবং চায়নার জিডিপি সমান ছিল। তারপর যে গ্রাফটা ওরা নিল আনম্যাচেবল। না, ওখানে একটা পলিটিক্যাল সিদ্ধান্ত নিল। না, ভাবতে তো অবাক লাগে, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের যারা মনীষী তাদের একজনও কেউ প্রাইভেট স্কুলে পড়াশুনো করেননি। এবং আমরা যে এখন নাটকটা করছি মেঘনাদ সাহাকে নিয়ে, তিনি কোনোদিন প্রাইভেট স্কুলেও পড়েননি, কোনোদিন প্রাইভেট কলেজেও পড়েননি। সারা ভারতের যত বড় বড় মনীষী তৈরি হয়েছে এখনো পর্যন্ত তারা সবাই সরকারি স্কুলে পড়াশুনো করেছেন এবং সরকারি স্কুলে পড়াশুনো করেই তারা বিশ্ববিখ্যাত। তাদের মধ্যে যে দুজন নোবেল লরিয়েট আছেন, অভিজিৎ বাবু এবং অমর্ত্য বাবু, মানে হাস্যকর তাদের কাছে পুরো ব্যাপারটা। কিন্তু ওই যে 90 থেকে পুঁজি কখনোই বিদ্যাকে গ্রহণ করে না। আজকের তারিখে আপনারা জানেন নিশ্চয়ই যে গুগল থেকে শুরু করে বড় বড় টেক জায়ান্টস তারা আর জিজ্ঞাসা করছেন না তুমি কতদূর লেখাপড়া করেছো। একদমই নাই, তোমার স্কিলটাকে জিজ্ঞাসা করছে। না, তো তুমি জানো না, আমি তোমায় শিখিয়ে নিচ্ছি, এসো, শুধু তোমার বুদ্ধিটা কত দূর এবং আউটপুট কত দিতে পারো। দে ডোন্ট বদার অ্যাবাউট ইয়োর এডুকেশনাল কোয়ালিফিকেশন অর কি সার্টিফিকেট আছে, কি ট্রেনিং আছে। ট্রেন ওরা করে নেবে, ওদের মতো করে করে নেবে। আমাকে যখন প্রথমবার নিউ ইয়র্ক সিটিতে নিয়ে যাওয়া হয় এবং আমরা 34th সামনে দাঁড়িয়ে যখন আমি বললাম যে আফ্রিকা এশিয়ার রক্ত দিয়ে তৈরি, এই যে বৈভবগুলো দেখছিস এখন চারপাশে, এগুলো আফ্রিকা আর এশিয়ার রক্ত দিয়ে তৈরি। লুট করে নিয়ে সেই সম্পদ 250 বছর ধরে তৈরি করেছে। তোর সবটাতেই বলে গালাগাল টালাগাল যা যা ভালো, কিন্তু ঘটনা তো তাই। আজকে যদি জিজ্ঞেস করা হয় আমেরিকাকে তোমার কি উৎপাদন করেছো ভাই অস্ত্র ছাড়া? তোমার গাড়ি আছে আর অস্ত্র আছে, আর কি উৎপাদন করেছো আমাকে একটু বোঝাবে, যারা সারা বিশ্বে কাজে লাগে? কিচ্ছু নেই তোমার। তেল জমিয়ে রেখে দিয়েছো যাতে বাইরে না যায়, খনিজ সম্পদ জমিয়ে রেখে দিয়েছো, অন্য দেশ থেকে লুট করে নিয়ে আসছো। তো সে তো আমারই রক্ত, আমার পূর্বপুরুষের রক্ত, ঘাম লুট করে আজকে ওখানে নিয়ে গেছে। এই লন্ডন শহরকে যখন লোকজন খুব, আমার তখন তাকিয়ে তাকিয়ে দেখি, ও আচ্ছা এইটা আফ্রিকা থেকে লুট করে নিয়ে এসছে, এইটা আমার দেশ থেকে লুট করে নিয়ে এসছে। তখন আমার একটাই জিনিস সেটা মনে হয়, হ্যাঁ, কিন্তু ওই সামন্ততন্ত্রের আর একটা বিষয় ছিল যেটা পুঁজির নেই, একদম নেই। সেটা সামন্ততন্ত্র ভীষণ রকমভাবে শৈল্পিক মর্যাদা সেইটাকে তৈরি করতে পেরেছিল, কারণ অনেক সময় আজকে তো আমরা কেউই খেয়াল পেতাম না যদি না রাজদরবার বলে কোনো একটা ঘটনা থাকতো। আজকে যে শাস্ত্রীয় সঙ্গীতের এত রকমের আমাদের উৎকর্ষ তৈরি হয়েছে, কি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল কি ইস্টার্ন ক্লাসিক্যাল, তৎকালীন রাষ্ট্রশক্তির সেই উৎকর্ষটাই তো তৈরি হতে পারতো না যদি না ওই সামন্ততন্ত্র থাকতো। ফলত সব সমাজ ব্যবস্থার একটা করে ভালো দিক আছে। যেমন আমেরিকারই একটা এফটিএ বলে একটা ব্যাপার আছে। এখন এই যে জোহরান মামদানি জিতেছেন, তার যে ট্রানজিশনাল টিম তৈরি হচ্ছে, সেখানে এক মহিলাকে নিয়ে আসাতে ত্রাহি ত্রাহি রব উঠেছে চারপাশে। কারণ আমেরিকার রিচেস্ট সিটি নিউ ইয়র্ক, লীনা খান বলে এক মহিলাকে নিয়ে আসাতে ত্রাহি ত্রাহি রব উঠেছে। তার কারণ এই লীনা খান একটাই কাজ করেন ওদের আইন অনুযায়ী,
সেটা হচ্ছে কোনো রকমভাবে অ্যাকিউমুলেশন অফ ওয়েলথ হতে দেব না। এটা হচ্ছে আমেরিকান সিস্টেমের ফল, যে ফেয়ার কম্পিটিশনে এসো কিন্তু মনোপলি করতে দেবো না, যেটা হচ্ছে না। কিন্তু লীনা খান প্রায় শুইয়ে দিয়েছিলেন ধরে ধরে, ইলন মাস্ক থেকে শুরু করে জেফ বেজোস থেকে শুরু করে প্রায় শুয়ে পড়েছিল সবাই, এমডি থেকে শুরু করে। সেই লীনা খানকে জোহরান মামদানি নিয়ে এসে নিজের টিমে তার লিগ্যাল সেলের হেড করেছে। এবার ত্রাহি ত্রাহি রব উঠেছে। এবার ওই লীনা খানের মতো বা আমেরিকান ওই সিস্টেমের মতো আমাদের দেশে থাকাটা খুব জরুরি, যেখানে অ্যাকুমুলেশন অফ ওয়েলথ মানে অভাবনীয়। 1 টাকায় 33 বছর ধরে একটা প্রায় কত 13,000 একর না কত একর জমিতে তার আম গাছ আছে। এবং সত্যি কথা বলতে হাসদেও, আমি গেছি নিজে, হাসদেও হচ্ছে 85 সালে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল নো গো জোন, কারণ রেইন ফরেস্ট আমাদের দেশে যেটুকু অবশিষ্ট আছে এখনো, তার মধ্যে একটা হচ্ছে হাসদেও। তাকে বিক্রি করে দিয়েছেন এই আমাদের প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই লোকাল নেতারা, ছত্তিশগড়ের লোকাল নেতারা। কারণ এদের আর কোনো এজেন্ডা নেই। ঠিক পুঁজি যেটা চায়, লিমিটেড গভর্নমেন্ট, সে শুধু হোম ডিপার্টমেন্টে থাকবে আর ফরেন পলিসি দেখবে, বাকি কিচ্ছুতে কোনো কিচ্ছু করবে না। সেই রেগানের ট্রিকল ডাউন এবং ওপেন ফ্রি মার্কেট, এবং তারই ফল আজকে ভুগতে হচ্ছে সারা গোটা বিশ্বকে। আপনি এমন একজন মানুষ যার সাথে মানে অভিনয়ের বাইরেও অনেক কিছু নিয়ে আলোচনা করা যায়। আপনি একটা জিনিস বলুন, যে আপনার অবজারভেশন, যে কি কারণ হলো 1947-এ আমরা স্বাধীন হলাম, সিঙ্গাপুর বা চায়নার মতো দেশগুলো আমাদের সাথে স্বাধীন হলো, ওরা এতটা এগিয়ে গেল আর আমরা যেতে পারলাম না। আমাদের পলিটিক্যাল সিস্টেম, আমাদের সোশ্যাল সিস্টেমে কোথায় কোথায় সমস্যা হলো, আপনার কি মনে হয়? প্রথম কথা হচ্ছে আমাদের যে পলিটিক্যাল ফ্র্যাটার্নিটি, ইনক্লুডিং লেফট, আমি বলছি ইনক্লুডিং লেফট পলিটিক্যাল ফ্র্যাটার্নিটি, তারা এত ক্ষমতার ভাগ নিয়ে ব্যস্ত হয়ে থাকলো এবং যেটুকু লেফট এবং জওয়াহরলাল নেহরু যেটুকু চেষ্টা করেছিলেন মেঘনাদ সাহার হাত ধরে, আম্বেদকরের হাত ধরে যেটুকু এগোবার চেষ্টা করেছিলেন, এই হিন্দু মহাসভা এবং আরএসএস এবং কংগ্রেসের ভেতরে একটা বড় দল, যেমন আমি আপনাকে খুব সহজ কথা বলছি, 1925-এ যদি বেঙ্গল প্যাক্টটা কমপ্লিট করে যেতে পারতেন সিআর দাস, তাহলে ভারতবর্ষের চেহারাটাই বদলে যেত, অন্তত বেঙ্গল প্রভিন্সের চেহারাই বদলে যেত। যেখানে মুসলমান প্রধান অঞ্চল, সেখানে মুসলমানরা তারা সরকারি কাজে বেশি বেশি করে অংশগ্রহণ করবে, আরও বেশি করে মাদ্রাসা নয়, মুক্তাব নয়, স্কুল তৈরি হবে, হাই মাদ্রাসা তৈরি হবে, কারণ পাশেই সুভাষচন্দ্র বোসকে পাচ্ছেন উনি। সেইটাকে, বেঙ্গল প্যাক্টটাকে আপ্রাণ চেষ্টা করে আটকে দিল হচ্ছে এই কংগ্রেসি নেতারা। যে কারণে বিবেকানন্দ যখন মার্গটকে প্রশ্ন করেন, তুমি কি মনে করো এরা আইরিশ বিপ্লবী, যারা নিজেদের বাড়িতে গণতন্ত্র দিতে পারে না, তারা দেশকে গণতন্ত্র দেবে? পুরো ভাবনাটা হচ্ছে ভয়ঙ্কর রকমভাবে জমিদার এবং তহসিলদারদের ভাবনা, ক্ষমতা কেন্দ্রিক একেবারে। ভাঁড় মে যায় জনতা, আরে ও তো নকর হ্যায়, মানে সাবজেক্টস, প্রজার আমি যা বলবো প্রজা তাই করবে। কিন্তু সিঙ্গাপুরের যিনি রূপকার আর কি, তাকে যখন এখানে ব্যাঙ্গালোরে জিজ্ঞেস করা হলো আমরা কি করে সিঙ্গাপুরের মতো হব, তাতে বললেন যে আমরা প্রথমে একটা জিনিস ঠিক করে ফেলেছিলাম, আমাদের কিন্তু অনেক রকমের ভাষা ছিল,
মাঞ্চুরিয়ান থেকে শুরু করে অনেক অনেক ভাষা ছিল। আমরা ঠিক করে ফেলেছিলাম ইংরেজি একটাই ভাষা হবে, ইংরেজি। রাইট। আপনাদের দেশে সেটা সম্ভবই নয়, সম্ভবই নয়। তাহলে আমাদের স্টালিনের কাছ থেকে শিখতে হবে কি করে জাতিসত্তাগুলোকে এক জায়গায় জড়ো করে একটা গোটা সমাজ ব্যবস্থা চালানো যায়। সেটা তো আমরা শিখবো না, কিছুতেই শিখবো না। সৌভাগ্যবশত স্টালিনের নামে যতগুলো অপপ্রচার আছে, প্রত্যেকটি অপপ্রচারের বিরুদ্ধে এখন মানে আর্কাইভাল ভ্যালু নিয়ে, মানে আর্কাইভ থেকে তুলে তুলে নিয়ে এসে বই লিখেছে এক ভদ্রলোক। 3টে বই বেরিয়েছে, কিংবা তারও আগে, সেটা আরো ইন্টারেস্টিং, সোভিয়েত বিরোধী চক্রান্ত বলে একটা বই লেখা হয়েছিল। 2 খান, মানে কাহান, KAHN, তারা লিখেছিলেন। তার ফরওয়ার্ড যিনি করেছিলেন তিনি আবার ক্লু ক্লাক্স ক্ল্যানের নেতা। গোটা বইটাতে আমি মনে করি যাদের ইতিহাস সম্পর্কে একটু জানার দরকার পড়ে, যে দেখি না এই সময় কি হয়েছিল। মানে আমাদের এক বন্ধুর বাবা ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের ডিন। তিনি একটা মানে পয়েরও পড়বেন বলে রেখেছেন, পাশের যে বইগুলো সেগুলো ওই সময়ের তৎকালীন সময়ের ইতিহাসের বই, সেগুলো আগে পড়ে তারপর পয়েরোটা পড়তে যেতেন। ফলত খুব সহজ হয়ে যেত নুয়ান্সেসগুলো, কনোটেশনসগুলো সম্পর্কে জানা। আজকের তারিখে দুম করে আজকে আপনি কোনো কিছু পড়তে গেলে আপনি বুঝতেই পারছেন না এটা কি করে হয়, কিন্তু আপনি যদি সেই সময়ের ইতিহাস পড়েন তাহলে আপনার পক্ষে সহজ হয়ে যাবে ভদ্রলোক কি লিখছেন, কেন লিখছেন। তো এটা আর চায়নার ক্ষেত্রে ছেড়ে দিন, বেড়ালের রং সাদা হোক কি কালো হোক কি যাই হোক, ইঁদুর ধরতে পারলেই হলো। কি করেছে চায়না? চায়না প্রথমে স্মল স্কেল ইন্ডাস্ট্রি এবং মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি। আমি প্রথমবার সুযোগ পাই 97 সালে বিদেশ যাওয়ার। ব্রাসেলস এয়ারপোর্ট হচ্ছে আমার প্রথম নামার জায়গা, 6 ঘন্টা লেওভার। প্রথমবার বিদেশ যাচ্ছি, ঘুমটুম সব উড়ে গেছে, ঘুরে বেড়াচ্ছি। একটা প্রায় দরিদ্র নিম্নবিত্ত পরিবার তো বটেই, আমি প্রায় দরিদ্র পরিবারের ছেলে, তার সামনে ওই পরিমাণ বৈভব এবং ওই পরিমাণ নতুন বৈজ্ঞানিক সমস্ত ব্যবস্থা, আমি ওই 4 ঘন্টা শুধু ঘুরে বেরিয়েছি। প্রথমবারের অভিজ্ঞতা আলাদা হয়, মানে ঘুরে বেরিয়েছি, ঘুরে বেরিয়ে যাতে হাত দিই, পেন্সিল হাত দিয়ে মেড ইন চায়না, যাতে হাত দিই মেড ইন চায়না। ফাইনালি যখন আমেরিকায় গিয়ে পৌঁছলাম, নিউ ইয়র্ক শহরে, তখন দেখলাম গাড়ি ছাড়া সব মেড ইন চায়না। 97 স্মল স্কেল এবং মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিতে খেয়ে ফেলেছে সারা বিশ্বটাকে। তারপর বললো গ্রেট লিপ, এবার আমরা বড়তে যাব মেরুজ্যোতি দেখার জন্য, মানে অরোরা বোরিয়ালিস দেখার জন্য। আমার এখনো মনে আছে, আমি স্ট্যাট দেখছিলাম, আমার খুব আফসোস লাগে, 1990 অবধি বা 91 আমার এক্স্যাক্ট ডেট মানে ইয়ারটা মনে পড়ছে না, অলমোস্ট ইন্ডিয়া এবং চায়নার জিডিপি সমান ছিল। তারপর যে গ্রাফটা ওরা নিল, আনম্যাচেবল। না, ওখানে একটা পলিটিক্যাল সিদ্ধান্ত নিল, যে পলিটিক্যাল সিদ্ধান্তের কথা এখানে ওই বিজেপি সুব্রমণিয়ন স্বামী না কি আছে, তিনি বলেছিলেন কথাটা, যত খুশি ব্যবসা করো, সারা বিশ্ব জুড়ে ব্যবসা করো, CSR এর পুরো টাকাটা ঢুকবে হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে। আর কি চাই আপনার? আমি 2 বার চায়না গেছি, আমি মোট 8 বার শর্ট প্লেন যাতায়াত করার সুযোগ পেয়েছি, বুলেট ট্রেন ছাড়াও। সবুজ করে ফেলেছে দেশটাকে। শুক্রবার অবধি ওই রকম জনবহুল দেশে কেউ আছে কি না বোঝা যায় না। শহরগুলোতে কুনমিং, সাংহাই, গুয়াংজাও, বেইজিং। লাস্ট কবে গেছেন?
শেষ গেছি বোধহয় 4 বছর আগে। And there is a massive difference between our city and their city. ডান পকেটে আমেরিকাকে পুড়েছে, বাঁ পকেটে ইউরোপকে পুড়েছে। একটা দেশ সে ধাপে 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 চেয়েছে, এবং তার কাছে একটা প্রথম জিনিস হয়েছে, ব্যবসা তুমি সারা বিশ্ব জুড়ে করে বেড়াও, যত খুশি মুনাফা করো, আমার দেখার দরকার নেই। তুমি বাপু CSR এর পুরো টাকাটা শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে ঢোকাবে। একটা দেশের ডেভেলপমেন্টের জন্য আপনার আর কি চাই? এই যে এখন এই 80 বছরে যা সব জিনিসপত্র দেখিয়েছে মার্চ পাস্টে, তাতে মোটামুটি সারা বিশ্ব শুয়ে পড়েছে। হ্যাঁ, এবার বক্তব্য হচ্ছে এরা তো এইটা দেখিয়েছে, সবটা দেখায় না এরা। তাহলে আর কত জিনিস আছে এদের। যখন বিদেশি সাংবাদিকদের এরা নিয়ে গিয়েছিল, আমি খুব ফলো করছিলাম আমি ওটা, বিদেশি সাংবাদিকদের নিয়ে গেছে, সবচেয়ে সস্তা ড্রোন এবং সবচেয়ে এফেক্টিভ ড্রোন এবং মিসাইল তৈরি করছে কারখানাগুলোতে। বলছে এক দিন তৈরি হচ্ছে 3টে থেকে 5টা করে মিসাইল এবং ড্রোন, এবং মোস্ট ইনোভেটিভ। এবং সরকার বলছে তোমার মোস্ট ইনোভেশন তুমি নিয়ে এসো আমার কাছে, আমরা চেক করে দেখব। কত 250 না 300 সায়েন্টিস্ট বসে আছে, আমরা চেক করে দেখব। যদি এরা মত দেয় যে হ্যাঁ আপনার ইনোভেশনটা দারুণ, তাহলে আমি আপনাকে ফান্ড করব। যে কারণে ডিপসিক $6 বিলিয়ন তৈরি হতে পারে, আর AMD $600 বিলিয়ন কোম্পানি। হিউই অলরেডি মেরে বসে আছে, আর চায়নার দরকার নেই। হিউই অলমোস্ট অ্যাট পারে চলে গেছে। নতুন ইটস গভর্নমেন্ট ডিসিশনস। অর্থাৎ আমার দেশের প্রোগ্রেস প্রাইভেট সেক্টরও কতটা করতে পারবে সেখানেও সরকারি ভিশনটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। সরকারে প্রাইভেট সেক্টর কি করবে না করবে সে সম্পর্কে সরকারের কোনো ভিশনই নেই। থাকলে আপনি আমাকে বলুন তো, DRDOর টাকা এত কমে যায় কেন? আপনি বাজেটগুলো তাকিয়ে দেখুন, শিক্ষা বাজেটে কত কম হচ্ছে, স্বাস্থ্য বাজেটে কত কম হচ্ছে। আমি তো একটা দেশের সরকারকে বুঝবো তার বাজেট দেখে, আর সেই সঙ্গে একই সঙ্গে বুঝে নেবো যে কোন লবির টাকা দিয়েছে। সেই গুলোর জন্য কর ছাড়, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকবে। এ তো সহজ হিসেব, এর জন্য আপনাকে রাজনীতি করতে হবে না। স্কুল কলেজে আপনাকে যা পড়িয়েছে তাতেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে একটা দেশের বাজেট দেখলে বোঝা যায় যে এই সরকারটা কাদের জন্য কাজ করবে, বাজেটে কোন খাতে কত টাকা দিয়েছে, আর কোথায় লোভ দেখিয়ে চুরি করছে। GST কমিয়ে দিল, মধ্যবিত্ত লাফাচ্ছে, আর ওদিকে কিন্তু GSTটা একই রকম রয়ে গেছে। তাহলে সে কি করবে? এবার সে চুরি করবে, বাজে মাল দেবে, কারণ তার তো কমেনি কিছু। সে যখন প্রোডাকশন করছে, সেই প্রোডাকশনের যে দাম এইখানে মার্কেটের দামের সঙ্গে সে মেলাতে পারছে না। তো ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আপনি ভাবতে পারেন যে আপনার দেশে 700 ওষুধ জাল, যা প্রত্যেক দিন আমরা খাই, এমনকি ক্যালপল, জ্বর হলেই খাই, জাল। হার্টের ওষুধ জাল। সেই দেশ আপনি চায়না আর সিঙ্গাপুরের সঙ্গে, আমি দুটো দেশেই গেছি, দুটো দেশ সম্পর্কে, তবে আমি সিঙ্গাপুর পছন্দ করি না। কেন? সিঙ্গাপুরে আমাকে না 9 ঘন্টার জন্য লেওভারে থাকতে হতো, 11 ঘন্টার জন্য। আচ্ছা, মানে আমাকে সিঙ্গাপুর এয়ারলাইন্স যখন দিত আমেরিকা যাওয়ার জন্য, তখন আমাকে আপনি এই দিক দিয়ে যেতেন যখন? না, ওরা যেমন দেবে, রয়্যাল জর্ডানিয়ান দিলে আমাকে হয়ে যেতে হবে। আমাকে বহুবার সিঙ্গাপুর এয়ারলাইন্স দিয়েছে। এবার কতক্ষণ ঘুমোবো, যার জন্য আমার একটু অভ্যেস আছে পায়ে হেঁটে শহর দেখার। কি দেখলে, পায়ে হাঁটলে বুঝতে পারি শহরটার আসল অবস্থা কি। আর আমার একটা বাজে অভ্যেস আছে, ঠিক ওই পাব বা যেখানে যেখানে চায়ের দোকান আছে, মানে যেখানে কাফে আড্ডা আছে, সেখানে গিয়ে শুধু জিজ্ঞাসা করবেন কেমন আছেন,
দেখবেন হুড় করে বেরোয়। আমি কেনিয়াতেও তাই করেছি, প্যারিসেও তাই করেছি, লন্ডনেও তাই করেছি। শুধু একবার বলুন কেমন আছেন, আর বলবেন না দাদা কি যে খারাপ অবস্থা, বলতে আরম্ভ করবে। আপনি মোটামুটি বুঝে গেলেন অবস্থাটা কি। আমি ওই নর্ডিক ওখানে যখন যাতায়াত করি, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড অব্দি মেরুজ্যোতি দেখবো বলে দৌড়াদৌড়ি করেছিলাম। আপনার আপনি কোনো টাকা পাবেন না মিনিস্ট্রির জন্য, ওটা তো সার্ভিস, ওটা তো সার্ভিস। আপনি তো সোসাইটিকে সার্ভিস দিতে এসছেন। আমি যেমন রেইকেভিকে, এটা আমি অবশ্য অনেক জায়গায় বলেছি, আপনার কাছে এটা অতিকথন হয়ে যাবে। রেইকেভিকে মানে আইসল্যান্ডের যে রাজধানী, রেইকেভিকে একটা হিউজ চ্যাপেল দেখাতে নিয়ে যায়। তার কারণ কি, এই চ্যাপেলটা পয়সা জুগিয়েছেন হচ্ছেন শুধু ভিজিটাররা। আচ্ছা, আমি গেলাম, তা আমি জিজ্ঞেস করলাম কেন শুধু ভিজিটাররা? মানে আমি 2016-তে গেছি, তার থেকে 32 বছর আগে ঘটনাটা ঘটেছে। বললো এই চ্যাপেলের এই জায়গাটাতে একটা গির্জা করে বলেছিল তৎকালীন সরকার, 6 ঘন্টার মধ্যে পড়ে গিয়েছিল সরকারটা। তোমার কাজ হাসপাতাল তৈরি করা, রাস্তা তৈরি করা, স্কুল কলেজ তৈরি করা, তুমি ধর্মে ঢুকছো কেন? 6 ঘন্টার মধ্যে পড়ে যাও। আমি এত জোরে হেসে উঠেছিলাম যে বোকার দল, আয় আমার দেশে আয়, আমার দেশে আয়, বোকার দল। আমি তো মাঝে মাঝে ডক্টর রুচিকা শর্মা, আমি ভাবি আমি তো দুজনকে নিয়ে সত্যি চিন্তিত। ডক্টর পুনিয়ানিকে নিয়ে চিন্তিত, ডক্টর রুচিকা শর্মাকে নিয়ে চিন্তিত, আমি নৃসিংহ প্রসাদ ভাদুড়িকে নিয়ে চিন্তিত। কবে এদের বিদেশি ফিদেশি বলে গুলিফুলি করে দেবে তারপর ঠিক নেই তো। শিক্ষাটা যেন কোনো অবস্থাতেই না মানুষের কাছাকাছি এসে পৌঁছতে পারে। এটা হচ্ছে ফ্যাসিস্টদের বেসিক এজেন্ডা হয়। এবং যে 14টা প্যারামিটার দেওয়া হয়, 14টা প্যারামিটার পড়ানো হয় রাষ্ট্রবিজ্ঞানে, যে এই 14টা প্যারামিটার হলে ফ্যাসিজম হয়েছে দেশে, এই 14টা প্যারামিটারই আমাদের রাজ্য এবং কেন্দ্র দুজনে ফলো করে। লাইক সব সময় তুমি একটা এমন অতীতকে গৌরবান্বিত করো যে অতীতটা ভয়ঙ্কর, মানে রক্ত, লড়াই, জিতেছি, এইটা সবসময় ওইটাকে গণ্য করো। আর একটা হচ্ছে এক দলকে অপর করে দাও, এরা আমাদের নয়, অপর। এবং এদের জন্যই সব গন্ডগোল হচ্ছে।